শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19 নামক ভাইরাসের কারণে আমরা যে ক্রান্তিকাল অতিক্রম করছি, এর মধ্যে তোমরা সবাই শারীরিক ও মানসিকভাবে নিশ্চয়ই সুস্থ আছো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, এই কামনাই করি। বিভিন্ন সংবাদ মাধ্যমের যে খবর পাচ্ছি তাতে আশা করা যাচ্ছে যে আগামী বছর নাগাদ হয়তোবা এই ভাইরাসের একটা প্রতিষেধক চলে আসবে। তা বলে তো আমাদের জীবন থেমে থাকবে না। আমাদেরকে এর মধ্যেই চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে আমাদের যাবতীয় কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে। নিজে সুস্থ থাকবো, অন্যকেও সুস্থ রাখবো, এটাই হওয়া উচিত আমাদের এখন মূল কাজ। যেহেতু তোমাদের লেখাপড়ার এখন বিঘ্ন ঘটছে, ক্লাসে আসতে পারছো না, রেগুলার ক্লাস হচ্ছে না, এর ফলে তোমাদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হচ্ছে। তবে আমি আশা করব তোমরা নিজেরা পড়াশোনা করে এই ক্ষতিটুকু পুষিয়ে তুলবে। আরেকটা কথা মনে রাখবে, পরিস্থিতি নরমাল হলে অর্থাৎ সংক্রমণের হার কমে গেলে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অল্প সময়ের মধ্যে হয়তো তোমাদের পরীক্ষা নেওয়া হতে পারে। এ কারণে তোমরা নিজেরাও পড়াশোনা করবে। অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারছি, কিন্তু তোমরা কতটুকু উপকৃত হচ্ছ সেটা কিন্তু আমরা জানতে পারছি না। কারণ এখানে শুধু একতরফা, আমরা কোনো ফিডব্যাক পাচ্ছি না। তাই আশা করি তোমরা নিজেদেরকে নিজেরা প্রস্তুত করবে, যাতে প্রতিষ্ঠান খুললে, পরীক্ষা শুরু হলে তোমরা সেই পরীক্ষা ঠিকভাবে দিতে পারো। অনলাইন ক্লাস আমরা বিভাগ থেকে শুরু করেছি, সেটা বেশ কয়েকদিন ধরে চলছে। তারই ভিত্তিতে আজ আমাদের ক্লাসটা হবে। চলো আমরা ক্লাসে যাই। আজকে আমরা আলোচনা করব তোমাদের তৃতীয় বর্ষের বাজারজাতকরণ ব্যবস্থাপনা থেকে বাজারজাতকরণ কৌশল ও পরিকল্পনা উন্নয়ন। প্রথমেই আমরা জানব বাজারজাতকরণ পরিকল্পনা কি। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ক্রয় ও ভোগের ব্যাপক পরিবর্তন সাধিত হয়। একদিন আগে মানুষ যা দিয়ে তার অভাব পূরণ করত, পরবর্তীতে একই অভাব পূরণের জন্য সে আরও উন্নত ও আধুনিক পন্থা অবলম্বন করে থাকে। ক্রেতার চাহিদার ধরন, প্রযুক্তিগত উৎকর্ষ ও ব্যবসায়িক পরিবেশের এ ধরনের পরিবর্তন অবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য কোম্পানিকে নতুন নতুন কৌশল গ্রহণ করতে হয়। আবার কৌশল প্রণয়নের সময় পারিপার্শ্বিক অবস্থা যেরূপ থাকার কথা, কৌশল বাস্তবায়নের সময় ঠিক সেরকম থাকে না। ফলে কৌশল বাস্তবায়নে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বাজারজাতকারীকে কার্যকরী নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে এসব সমস্যা মোকাবেলা করে অধিকতর প্রতিযোগিতামূলক সুবিধা আদায়ের জন্য সচেষ্ট হতে হয়। আমরা জানি পরিকল্পনা হলো আগামী দিনগুলোতে কি করা হবে তারই একটি অগ্রিম বিবরণ। পরিকল্পনা সাধারণত অতীত অভিজ্ঞতা ও বর্তমান বাস্তব অবস্থার উপর নির্ভর করে প্রণীত হয়ে থাকে। পরিকল্পনা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। পরিকল্পনা ছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারি না। অর্থাৎ আমাদের কি করা উচিত, কখন করা উচিত এবং কিভাবে করা উচিত সবকিছুই নির্ভর করে পরিকল্পনার উপর। ব্যবসায় বাণিজ্যকে কেন্দ্র করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বলা হয় ব্যবসায়িক পরিকল্পনা। অন্যদিকে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে বাজারজাতকরণ কার্যকলাপকে সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বলা হয় বাজারজাতকরণ পরিকল্পনা। তাই আমরা বলতে পারি কোম্পানির সামগ্রিক উদ্দেশ্য অর্জনের নিমিত্তে বাজারজাতকরণ কৌশলগুলোর সঠিক ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণকে বাজারজাতকরণ পরিকল্পনা বলে। বাজারজাতকরণ পরিকল্পনার উপাদান। বাজারজাতকরণ পরিকল্পনায় প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে বাজারজাতকরণ সুযোগ সুবিধা, সম্পদ ও হুমকি বিশ্লেষণ করে বাজারজাতকরণ কৌশল স্থির করতে হয়। আমরা জানি পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে, কিভাবে করা হবে, কখন করা হবে, কোথায় করা হবে ইত্যাদি প্রভৃতি বিষয়ের উপর নির্ভরশীল। তাই
বাজারজাতকরণ পরিকল্পনার কিছু উপাদান রয়েছে, সেই উপাদানগুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে আসছে নির্বাহী সারসংক্ষেপ। নির্বাহী সারসংক্ষেপ বলতে নির্বাহী যে পরিকল্পনা প্রণয়ন করেন তার সারসংক্ষেপকে বোঝায়। এই সারসংক্ষেপ উপস্থাপনের মধ্য দিয়েই পরিকল্পনার প্রথম ধাপ শুরু হয়। পরিকল্পনার উদ্দেশ্য কি, কিসের ভিত্তিতে উদ্দেশ্য নির্ধারণ করা হলো এবং নির্বাহীর সুপারিশ কি, তার ভিত্তিতে নির্বাহীর সারসংক্ষেপ প্রদান করা হয়। নির্বাহীর সুপারিশের ভিত্তিতে প্রধান নির্বাহী দ্রুত পরিকল্পনা গ্রহণ করতে পারে। নির্বাহী সারসংক্ষেপের পরই সূচিপত্র দিতে হয়। সূচিপত্রের অবশিষ্ট বাজারজাতকরণ পরিকল্পনাগুলোর একটি তালিকা থাকে। এই তালিকা অনুসারে পরিকল্পনাগুলো নির্বাহী সারসংক্ষেপে অনুসরণ করা হয়। পরিস্থিতি বিশ্লেষণ। এক্ষেত্রে প্রাসঙ্গিক বিক্রয়ের ডাটা, খরচ, বাজার এবং প্রতিযোগী ও বাহ্যিক পরিবেশের শক্তিসমূহ সম্পর্কে বিশ্লেষণ করা হয়। একটা বাজার সংজ্ঞায়ন, এটা আকারে কতটা বড়, এটা কতটা দ্রুততার সাথে এগোচ্ছে, কোন কোন বিষয়গুলো বাজারকে প্রভাবিত করছে, কোন কোন পণ্য অফার করা হচ্ছে এবং কোম্পানি কোন কোন জটিল সমস্যাগুলো মোকাবেলা করছে, এই সকল প্রশ্নগুলো পরিস্থিতির ভিত্তিতে বিশ্লেষণ করা হয়ে থাকে। সকল প্রকার প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করার পর সর্ট অ্যানালাইসিস করা হয়। বাজারজাতকরণ কৌশল। পরিকল্পনাকারী তার পণ্যের বাজার প্রাপ্তির জন্য যেসব কৌশল গ্রহণ করে তাই বাজারজাতকরণ কৌশল। বাজারজাতকরণ কৌশলে অভীষ্ট বাজারজাতকরণ মিশ্রণ এবং বাজারজাতকরণ খরচের সুনির্দিষ্ট কৌশল অন্তর্ভুক্ত থাকে। এখানে পণ্য ব্যবস্থাপক কোম্পানির লক্ষ্যগুলো নির্ধারণ করে এবং বাজারজাতকরণ ও আর্থিক উদ্দেশ্যাবলী নির্ণয় করেন। ব্যবস্থাপক আরও কিছু দলকে বের করার চেষ্টা করেন যারা ক্রেতাদের প্রয়োজনকে সন্তুষ্ট করতে পারবে। তারপর পণ্য ব্যবস্থাপক পণ্যকে প্রতিযোগিতামূলক অবস্থান দেওয়ার জন্য পণ্য লাইন সেট করেন, যা গেম প্ল্যান নামে পরিকল্পনার উদ্দেশ্যাবলী অর্জনের জন্য কাজ করে। আর্থিক অনুক্ষেত্র। আর্থিক অনুক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো বিক্রয় পূর্বাভাস, খরচের পূর্বাভাস এবং ব্রেক ইভেন বিশ্লেষণ। আয়ের ক্ষেত্রে বলা যায় অনুক্ষেত্রগুলোতে মাসিক বিক্রয়ের পরিমাণ সম্পর্কে পূর্বাভাস এবং পণ্যের ধরন সম্পর্কে ধারণা দেওয়া হয়। খরচের ক্ষেত্রে বলা যায় অনুক্ষেত্রতে প্রত্যাশিত বিপণন খরচ এবং বাদ পড়ে যাওয়া পণ্যের বর্ণনা থাকে। ব্রেক ইভেন বিশ্লেষণে মাসিক কত ইউনিট পণ্য বিক্রয় হলো তা আলোচনা করা হয়। বাস্তবায়ন। বাজারজাতকরণ বাস্তবায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বাজারজাতকরণ পরিকল্পনা ও কৌশলকে বাস্তবে প্রয়োগ করা হয়। অর্থাৎ বাজারজাতকরণ পরিকল্পনার বাস্তব প্রয়োগই হচ্ছে বাজারজাতকরণ বাস্তবায়ন। বাজারজাতকরণ বাস্তবায়নের মাধ্যমে কোম্পানির উদ্দেশ্য অর্জনের জন্য বাজারজাতকরণ পরিকল্পনা কার্যকরী করা হয়। নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা এবং না হলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে নিয়ন্ত্রণ বলে। বাজারজাতকরণ নিয়ন্ত্রণ হচ্ছে বাজারজাতকরণ কৌশল ও পরিকল্পনার ফলাফল পরিমাপ ও মূল্যায়ন এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ, যা উদ্দেশ্য অর্জনের নিশ্চয়তা প্রদান করে থাকে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণ খুবই জরুরি। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে পরিকল্পনা বাস্তবায়ন হয় না। উপরিল্লিখিত উপাদানগুলোতে সজাগ দৃষ্টি রেখে বাজারজাতকরণ পরিকল্পনা গ্রহণ করলে তা সফলতার মুখ দেখবে। কৌশলগত পরিকল্পনা। কোম্পানির বাজারমুখী কৌশলগত পরিকল্পনা ও বাজারজাতকরণ পরিকল্পনার মধ্যে সম্পর্ক এতই গভীর যে অনেকে এ দুটির মধ্যে কোনো পার্থক্য দেখেন না। অনেকে মনে করে কোম্পানি বাজারমুখী কৌশলগত পরিকল্পনাকেই বাজারজাতকরণ পরিকল্পনা বলে অভিহিত করা হয়ে থাকে। তবে বাস্তবে বাজারমুখী কৌশলগত পরিকল্পনা বাজারজাতকরণ পরিকল্পনার একটি অংশ। বাজারমুখী কৌশলগত পরিকল্পনা কাজে লাগিয়ে কোম্পানি তার উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারে। তাই কৌশলগত পরিকল্পনা মূলত পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য খাপ খাওয়ানোর একটি প্রক্রিয়া। এটি কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য ও মিশন নির্ধারণ করে। এটি ব্যবসায় খাতের নকশা প্রণয়নে সহায়তা করে। এটি কার্যভিত্তিক কৌশলগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। এটি কোম্পানির অভ্যন্তরীণ ও বাহ্যিক উপাদান বিবেচনায় তৈরি করা হয় এবং এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া।
তাই আমরা বলতে পারি যে প্রক্রিয়া বা ধারণা যার মাধ্যমে কোম্পানি তার লক্ষ্য ও সামর্থ্যের সঙ্গে পরিবর্তনশীল বাজারকরণ সুযোগগুলোকে কৌশলগতভাবে কাজে লাগানোর চেষ্টা করে তাকে কৌশলগত পরিকল্পনা বলে। কৌশলগত পরিকল্পনার গুরুত্ব। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানি তার লক্ষ্য ও সামর্থ্যের সঙ্গে পরিবর্তনশীল বাজারজাতকরণ সুযোগগুলোকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য অর্জন করতে পারে। এখন আমরা এই কৌশলগত পরিকল্পনার গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে কোম্পানির মিশন সংজ্ঞায়িতকরণ। কোম্পানির সাফল্যের অন্যতম পূর্বশর্ত হচ্ছে কোম্পানির মিশন সুনির্দিষ্টকরণ। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানি সহজেই তার মিশন ঠিক করে নিয়ে সাফল্য অর্জনের পথকে সহজতর করতে পারে। উদ্দেশ্য ও পদ্ধতি নির্ধারণ। কৌশলগত পরিকল্পনা কোম্পানির দীর্ঘমেয়াদী উদ্দেশ্য ও পদ্ধতি নির্ধারণে সাহায্য করে, ফলে কোম্পানি পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তার লক্ষ্য ও উদ্দেশ্যকে খাপ খাইয়ে নিতে পারে। ব্যবসায়ের খাতের নকশা প্রণয়ন বিশ্লেষণ। কৌশলগত পরিকল্পনা কোম্পানির ব্যবসায় খাতের নকশা প্রণয়ন এবং তা বিশ্লেষণে বিশেষভাবে সহায়তা করে, ফলে কোম্পানি বিভিন্ন বিকল্প ব্যবসায় খাতগুলো বিশ্লেষণপূর্বক লাভজনক খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং অলাভজনক খাতে বিনিয়োগ কমিয়ে দিতে পারে বা বন্ধ করতে পারে। হুমকি ও সুযোগ নির্ধারণ। ব্যবসায়ের সাধারণ কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করে এমন অস্বাভাবিক ঘটনাকে হুমকি এবং লাভজনকভাবে কোম্পানি পরিচালনায় সহায়তা দানকারী কার্যকলাপকে সুযোগ বলে। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানি সম্ভাব্য হুমকিগুলো চিহ্নিত করে সেগুলোকে পরিহার এবং সুযোগগুলোকে গ্রহণ করে সাফল্যের সঙ্গে বাজারজাতকরণ কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কৌশলগুলোর সমন্বয় সাধন। কৌশলগত পরিকল্পনা কোম্পানির অভ্যন্তরীণ ও বাহ্যিক দিক বিবেচনা করে কার্যভিত্তিক কৌশলগুলোর মধ্যে সমন্বয় সাধন আনয়ন করে, ফলে কোম্পানির পক্ষে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হয়। সমস্যা পূর্বানুমান। কোম্পানির সফলতা বহুলাংশে সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে, কিন্তু কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ কার্যক্রম বহু সমস্যা সংকুল। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানি সমস্যাগুলোর পূর্বানুমান পূর্বক সঠিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। সবলতা ও দুর্বলতা নির্ধারণ। ব্যবসায়ের সবলতা ও দুর্বলতাগুলোকে নির্বাচন করা কোম্পানির জন্য অপরিহার্য। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানির তার ব্যবসায়িক সবলতা ও দুর্বলতাগুলো চিহ্নিত করে সফলতার সঙ্গে সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে। কার্যাবলীর উন্নয়ন। কৌশলগত পরিকল্পনা কোম্পানির সামগ্রিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অবকাঠামোগত দিক নির্দেশনা দেয়, এতে কোম্পানির সার্বিক কার্যক্রমের উন্নয়ন ঘটে। সঠিক সিদ্ধান্ত গ্রহণ। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানি প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণপূর্বক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, এর ফলে কোম্পানির ব্যবসায়িক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে। প্রতিযোগিতা মোকাবেলা। প্রত্যেকটি কোম্পানিকে অত্যন্ত প্রতিযোগিতামূলক পরিবেশের মধ্যে দিয়ে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানি প্রতিযোগিতামূলক পরিবেশ মোকাবেলা করে বাজারে সফলতার সঙ্গে টিকে থাকতে সক্ষম হয়। গ্যাপ চিহ্নিতকরণ ও পূরণ। কৌশলগত পরিকল্পনা কোম্পানির ভবিষ্যৎ প্রত্যাশিত বিক্রয় ও প্রাক্কলনকৃত বিক্রয়ের গ্যাপ চিহ্নিত করে, ফলে এক্ষেত্রে কোম্পানি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। কর্মসূচি স্থির ও বাস্তবায়ন করা। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কর্মসূচি স্থির ও বাস্তবায়ন করা যায়, ফলে কোম্পানির তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সুবিধা পেয়ে থাকে। তাই আমরা বলতে পারি কোম্পানির কৌশলগত পরিকল্পনার মাধ্যমে তার লক্ষ্য ও সামর্থ্যের সঙ্গে সংগতি রেখে পরিবর্তনশীল বাজারকরণ সুযোগগুলোকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে পারে। কৌশলগত পরিকল্পনার স্তর বা ধাপ। কোম্পানি তার উদ্দেশ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য পরিবর্তনশীল বাজারের যে সুযোগগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করে। এই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয় সেগুলো ধাপে ধাপে আলোচনা করা হলো। প্রথমে আসছে কোম্পানির মিশন সংজ্ঞায়ন।
প্রত্যেক সংগঠন অথবা কোম্পানির জন্ম হয় নির্দিষ্ট একটি মিশন নিয়ে। কোম্পানি তার মিশন সফল করার জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে থাকে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উচিত কোম্পানির মিশনকে এমনভাবে সংজ্ঞায়িত করা যাতে মোট অপ্রয়োজনীয়ভাবে ব্যাপক অথবা ব্যবসায়ের কার্যপরিধির চেয়ে সীমিত না হয়। মিশনটি অবশ্যই বাস্তবধর্মী ও সুনির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। ব্রত বা মিশন হচ্ছে এমন একটি বিবৃতি যাতে সংগঠনের বৃহত্তর উদ্দেশ্যের কথা বর্ণনা করা থাকে, অর্থাৎ বৃহৎ পরিবেশে সংগঠনটি কি অর্জন করতে চায় তা এখানে বর্ণনা থাকে। এক্ষেত্রে যে জিনিসগুলো এখানে আলোচনা করা হয় তা হচ্ছে সীমিত সংখ্যক লক্ষ্য, নীতি ও ভ্যালুর প্রতি গুরুত্বারোপ, প্রতিযোগিতামূলক ক্ষেত্র সংজ্ঞায়ন। এরপরে হচ্ছে এর পরবর্তী ধাপ হচ্ছে কোম্পানির উদ্দেশ্য ও লক্ষ্য স্থিরকরণ। কোম্পানির উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবস্থাপকেরা কাজ করে যান। সঙ্গে সঙ্গে ব্যবস্থাপকদেরও কিছু উদ্দেশ্য থাকে, সেগুলো বাস্তবায়নের দায়িত্ব তাদের। ব্যবস্থাপকরা তাদের দায়িত্ব অধীনস্থদের উপর অর্পণ করেন এবং অধীনস্থরা এতে দায়িত্ব নিয়ে কাজ করেন। যেমন কোম্পানির উদ্দেশ্য হচ্ছে মুনাফা বৃদ্ধি করা। মুনাফা বৃদ্ধির দুটি পথ হচ্ছে বিক্রয় বৃদ্ধি করা অথবা খরচ হ্রাস করা। আবার অভ্যন্তরীণ বাজার অংশ বৃদ্ধি অথবা নতুন রপ্তানি চেষ্টার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে বিক্রয় বৃদ্ধি প্রচেষ্টাই কোম্পানির চলতি বাজারকর উদ্দেশ্যে পরিণত হয়। একটি কোম্পানির বিভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য থাকতে পারে। ব্যবসায় খাতের নকশা প্রণয়ন। প্রতিষ্ঠানের মিশন ও উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখে ব্যবসায়ের খাতের নকশা প্রণয়ন করতে হয়। পোর্টফোলিওর মাধ্যমে কোম্পানি একাধিক পণ্যের সমাহার করে থাকে। এক্ষেত্রে কোম্পানি একটি খাত থেকে লোকসান পেলেও অন্যটি দ্বারা তা পুষিয়ে নিতে পারে। কোম্পানি সবল ও দুর্বল খাতগুলো বিশ্লেষণ করে ব্যবসায় খাতের নকশা প্রণয়ন করে থাকে। পোর্টফোলিও নকশা প্রণয়নের ক্ষেত্রে কোম্পানিকে দুটো কাজ করতে হয়। একটি হচ্ছে চলতি ব্যবসায়িক খাত বিশ্লেষণ, যেখানে থাকে কৌশলগত ব্যবসায় একক চিহ্নিতকরণ, এবং আরেকটি থেকে কৌশলগত ব্যবসায় একক মূল্যায়ন। চলতি ব্যবসায় খাত বিশ্লেষণ হচ্ছে ব্যবসায় লাভজনক খাতে বিনিয়োগ এবং অলাভজনক খাত থেকে পুঁজি প্রত্যাহার করার জন্য পোর্টফোলিও বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে যে দুটি গুরুত্বপূর্ণ নিয়ে বললাম, একটি হচ্ছে কৌশলগত ব্যবসায়িক চিহ্নিতকরণ। এটি হচ্ছে প্রথমে একটি কোম্পানি তার কৌশলগত ব্যবসায়িক নির্ধারণ করবে, অর্থাৎ একটি স্বতন্ত্র বিভাগ, একটি পণ্যের ধরন বা পণ্য লাইন যা অন্যগুলো থেকে বৈশিষ্ট্যে পৃথক হবে তাকে পণ্য একক বলে। যেমন বেক্সিমকো গ্রুপের বিভিন্ন ধরনের ব্যবসা থাকলেও তারা ফার্মাসিউটিক্যালস লাইনটিকে অন্যদের থেকে পৃথক করেছে। এ লাইনে রোগীদের জন্য নতুন নতুন ওষুধের গবেষণা, উদ্ভাবন ও উৎপাদন করা হয়। কাজেই ফার্মাসিউটিক্যালস তাদের একক পণ্য লাইন, যা তাদের স্বাতন্ত্র্যতা এনে দিয়েছে। আরেকটি হচ্ছে কৌশলগত ব্যবসায় একক মূল্যায়ন। এক্ষেত্রে একটি কোম্পানিকে একক ব্যবসায়ের মাধ্যমে আকর্ষণীয়তা, বাজারে নীতির অবস্থান মূল্যায়ন করতে হয়। এক্ষেত্রে দুটি অ্যাপ্রোচ ফলো করা হয়। একটি হচ্ছে দি বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচ, আরেকটি হচ্ছে দ্য জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ। পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপরে হচ্ছে বাজারকরণ ও অন্যান্য কার্যভিত্তিক কৌশলের পরিকল্পনা প্রণয়ন। কোনো প্রতিষ্ঠানের বাজারকরের গুরুত্ব কতটুকু হবে তার কৌশল এ পর্যায়ে নির্ধারণ করা হয়। কোনো প্রতিষ্ঠানে বাজারজাতকরণ অন্যান্য কার্যাবলীর মতোই সমান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। যখন কোনো প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি মন্থর হয় তখন বাজারজাতকরণ অধিক গুরুত্ব পায়। আবার অনেকে দাবি করেন যেহেতু বাজারজাতকরণ হচ্ছে কোনো কোম্পানির প্রধান কাজ এবং তাকে লক্ষ্য করে অন্যান্য কার্যাবলী সম্পাদিত হয়, সুতরাং বাজারজাতকরণই কেন্দ্রীয় কাজ। আবার অনেকে মনে করেন ক্রেতাকে সন্তুষ্ট করে বাজারজাতকারীর প্রধান কাজ, সুতরাং তাকে কেন্দ্র করে অন্যান্য কার্যাবলী আবর্তিত হয়, অর্থাৎ সব কাজের নিয়ন্ত্রণকারী হলো ক্রেতা। আবার একদল মনে করেন সব কাজে নিয়ন্ত্রণকারী ক্রেতা হলেও তাদের সন্তুষ্টি অর্জনে বাজারজাতকরণ সমন্বয়কারী হিসেবে কাজ করে, সুতরাং বাজারজাতকরণ হলো সমন্বয়কারী। উপরের ধাপগুলো ধারাবাহিক অতিক্রম করে প্রতিষ্ঠান কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে থাকে। আমরা আগের স্লাইডে কৌশলগত ব্যবসায় এককের কথা বলেছিলাম। সেখানে আমরা দুটি মডেলের কথা বলেছিলাম, একটি হচ্ছে বস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচ, আর একটি হচ্ছে দ্য জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ। মূল আলোচনা যাওয়ার আগে আমরা জেনে নিই কৌশলগত ব্যবসায় এককটা কি। একটি ব্যবসায় সংগঠন কাঠামোতে যতগুলো একক থাকে
সেই প্রত্যেকটি একককে আলাদাভাবে কৌশলগত ব্যবসায় একক বলা হয়। কৌশলগত ব্যবসায় একক কোম্পানির একটি বিভাগ এবং এটি একটি বিভাগের একটিমাত্র পণ্য লাইন অথবা একটিমাত্র ব্র্যান্ড নিয়ে গঠিত হয়। যেমন অ্যারোমেটিক কসমেটিক্স লিমিটেড সাবান, পাউডার, টুথপেস্ট, টয়লেট্রিজ ইত্যাদি বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা করে এবং প্রত্যেকটির ব্যবস্থাপনা আলাদাভাবে পরিচালিত হয় এবং এই আলাদাভাবে পরিচালিত প্রত্যেকটি বিভাগকে বলা হয় কৌশলগত ব্যবসায় একক বা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। কৌশলগত ব্যবসায় একক চিহ্নিত করার মূল উদ্দেশ্য হল পৃথকভাবে কৌশল প্রণয়ন এবং এক্ষেত্রে যথাযথভাবে অর্থ ও সম্পদ বরাদ্দ করা। তাই এই কৌশলগত ব্যবসায় মূল্যায়নের ক্ষেত্রে বহুল প্রচলিত দুটি মডেল, যেটি নিয়ে আমরা আগে বলেছি, সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। প্রথমে আসছে দ্য বস্টন কনসাল্টিং অ্যাপ্রোচ। দি বস্টন কনসাল্টিং গ্রুপ নামে একটি বিখ্যাত ব্যবস্থাপকীয় পরামর্শদাতা প্রতিষ্ঠান প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স এর উন্নয়ন করে। এটি অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি। এই ম্যাট্রিক্সের সাহায্যে একটি কোম্পানি তার সব এসবিইউকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারে। কোম্পানির কৌশলগত ব্যবসায় ইউনিটগুলোকে এসবিও তাদের প্রবৃদ্ধির হার এবং সম্পর্কযুক্ত বাজার শেয়ার অনুসারে মূল্যায়ন করা পোর্টফোলিও পরিকল্পনা পদ্ধতিকে প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স বলে। দি বস্টন কনসাল্টিং গ্রুপে প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্সকে 4 ধরনের বিভিন্ন বিভিন্ন ব্যবসায় এককে ভাগ করা হয়েছে, যেমন কোয়েশ্চেন মার্ক, স্টার্স, ক্যাশ কাউস এবং ডগস। কোয়েশ্চেন মার্কস হলো উচ্চ প্রবৃদ্ধি ও নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় ইউনিটগুলোকে কোয়েশ্চেন মার্কস বলে। এই এককগুলোর বাজার শেয়ার ধরে রাখা এবং বৃদ্ধির জন্য বিপুল পরিমাণের নগদ অর্থের প্রয়োজন হয়। দ্রুত পরিবর্তনশীল বাজারে নিজের অবস্থার উন্নয়নের জন্য এসব এসবিইউগুলোকে যন্ত্রপাতি, সরঞ্জাম এবং কর্মসংস্থানে প্রচুর অর্থ ব্যয় করে থাকে। কোম্পানিকে এ ধরনের বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতা ও দূরদর্শিতা প্রয়োগ করতে হয়, তবে এক্ষেত্রে কোম্পানি পণ্য বৈচিত্র্যকরণ ও ক্রেতা সমর্থনের প্রতি বিশেষ নজর দিয়ে থাকে। স্টার্স উচ্চ প্রবৃদ্ধি ও উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় বা পণ্যকে স্টার্স বলা হয়। কোয়েশ্চেন মার্কস ব্যবসায় সফলতা লাভ করতে পারলে তখন তা স্টার্স হিসেবে পরিগণিত হয়। এসব প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়নের জন্য বিপুল পরিমাণের বিনিয়োগের প্রয়োজন হয়, তবে ঘটনাক্রমে একসময় এরূপ প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি হ্রাস পেতে থাকে এবং এক পর্যায়ে তারা ক্যাশ কাউয়ে পরিণত হয়। উচ্চ প্রবৃদ্ধির বাজারে এদের বাজারের নেতা বলা হয়। স্টারদের সর্বদা চাহিদা অনুযায়ী নগদ টাকার লেনদেন না করলেও চলে, তবে কোম্পানিকে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখার জন্য অবশ্যই সহনীয় মাত্রার পুঁজি বিনিয়োগ করতে হয়, ফলে কোম্পানি প্রতিযোগিতার মোকাবেলা করতে সক্ষম হয়। ক্যাশ কাউজ কোম্পানির নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় বা পণ্যগুলোকে ক্যাশ কাউজ বলে। ক্যাশ কাউজ হচ্ছে নিম্ন প্রবৃদ্ধি, উচ্চ শেয়ার সম্পন্ন ব্যবসায় ও পণ্যগুলো। এসব প্রতিষ্ঠিত ও সফল এসবিইউগুলোর বাজার শেয়ার ধরে রাখার জন্য তুলনামূলক কম বিনিয়োগের প্রয়োজন হয়। এছাড়াও এ প্রতিষ্ঠানগুলো প্রচুর পরিমাণে নগদ তহবিল আয় করে। এ তহবিল দ্বারা প্রতিষ্ঠান বিল পরিশোধ এবং অন্যান্য এসবিইউকে প্রয়োজন অনুযায়ী বিনিয়োগে সাহায্য করতে পারে। যেহেতু এসব এসবিই মূলত বাজারের নেতা, তাই তারা উচ্চ মুনাফার পর্যাপ্ত সুবিধা ভোগ করে থাকে। প্রতিটি কোম্পানিতে ক্যাশ কাউয়ের পরিমাণ খুব কম থাকে, ফলে এই ক্যাশ কাউজগুলো সাধারণত অরক্ষিত থাকে। বাজারে শেয়ারের পরিমাণ হ্রাস পেতে থাকলে এই প্রতিষ্ঠানগুলো অন্যান্য এসবিইউতে বিনিয়োজিত মূলধনগুলো ফেরত আনে এবং বাজার নেতৃত্ব পুনরুদ্ধারের চেষ্টা চালায়। ডগস কোম্পানির নিম্ন প্রবৃদ্ধির হার এবং নিম্ন বাজার শেয়ার সম্পন্ন ব্যবসায় বা পণ্যগুলোকে ডগস বলা হয়। এক্ষেত্রে ব্যবসায় অর্থ বিনিয়োগ কিছুটা ক্ষতির ইঙ্গিত বহন করে। ডগস হচ্ছে নিম্ন প্রবৃদ্ধি, নিম্ন শেয়ার সম্পন্ন ব্যবসায় ও পণ্যগুলো। এসব এসবিইউতে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করা সত্ত্বেও এখান থেকে যথাযথ পরিমাণে নগদ তহবিলের সংস্থান হয় না, কারণ নিজেদের ব্যবহারের জন্য এসব অর্থ ব্যয় হয়ে যায়। তাই এই ধরনের এসবিইউতে বিপুল বিনিয়োগ কোম্পানির ক্ষতির কারণ হতে পারে। ব্যবস্থাপকরা এ ধরনের ব্যবসায়ের জন্য খরচ হ্রাস বা বৈচিত্র্যপূর্ণ সুবিধার মাধ্যমে বাজার শেয়ার বৃদ্ধির কৌশল গ্রহণ করতে পারে। এরপরে আসছে দ্য জেনারেল
ইলেকট্রিক অ্যাপ্রোচ বা জিই অ্যাপ্রোচ। জেনারেল ইলেকট্রিক কোম্পানি কৌশলগত ব্যবসা একক মূল্যায়নের ক্ষেত্রে যে পদ্ধতি প্রবর্তন করেছে, কোম্পানির নাম অনুসারে তার নামকরণ হয়েছে দি জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ। এ অ্যাপ্রোচে ব্যাপক পোর্টফোলিও পরিকল্পনা কৌশল উপস্থাপন করা হয়েছে। বিসিজি অ্যাপ্রোচের ত্রুটি বিচ্যুতিগুলো এ অ্যাপ্রোচে এড়ানো সম্ভব হয়েছে। বস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচের মতো এ অ্যাপ্রোচেও দুটি দিক সম্পন্ন ম্যাট্রিক্স ব্যবহার করা হয়েছে। এখানে উলম্ব অক্ষে শিল্পের আকর্ষণীয়তা এবং সমান্তরাল অক্ষে ওই শিল্পের ব্যবসায়িক শক্তি দেখানো হয়েছে। ভালো প্রতিষ্ঠানগুলো সাধারণত উচ্চ আকর্ষণীয় শিল্পে অবস্থিত এবং এরা উচ্চ ব্যবসায়িক শক্তি সম্পন্ন হয়ে থাকে। শিল্পের আকর্ষণীয়তাগুলো হচ্ছে জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ শিল্পের আকর্ষণীয়তা নির্ণয়ে বাজার প্রবৃদ্ধির হার ছাড়া অন্যান্য উপাদানগুলো বিবেচনা করে থাকে। এই অ্যাপ্রোচে শিল্পের আকর্ষণীয়তার একটি সূচক ব্যবহার করা হয়। বাজারে আকর্ষণীয়তা নির্ণয়কারী উপাদানগুলো নিম্নরূপ: সামগ্রিক বাজার আয়তন, বার্ষিক বাজার প্রবৃদ্ধির হার, মুনাফার হারের ইতিহাস, প্রতিযোগিতার তীব্রতা, কারিগরি চাহিদা, মুদ্রাস্ফীতির আক্রমণতা, শক্তির চাহিদা, পারিপার্শ্বিক প্রভাব, সামাজিক, রাজনৈতিক, আইনগত প্রভাব। আর ব্যবসায় শক্তি নিরূপণের জন্য জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচও সাধারণ বাজার শেয়ার পরিমাপের ক্ষেত্রে একটি সূচক ব্যবহার করেছে। এই সূচক নির্ধারণে নিম্নোক্ত উপাদানগুলো বিবেচনা করা হয়: বাজার শেয়ার, পণ্যমান, শেয়ার প্রবৃদ্ধি, ব্র্যান্ড সুনাম, বণ্টন প্রণালী, প্রসার কার্যকারিতা, উৎপাদন ক্ষমতা, পণ্য দক্ষতা, একক ব্যয় ও কাঁচামাল সরবরাহ। এছাড়াও আছে গবেষণা ও উন্নয়ন কাজ এবং ব্যবস্থাপকীয় কর্মী। কৌশলগত পরিকল্পনা জ্ঞান। বর্তমান ব্যবসায়ের পরিকল্পনা থেকে কোম্পানি মোট বিক্রয় ও মুনাফা পূর্বানুমান করতে পারে, কিন্তু কখনো কখনো কোম্পানি তার বর্তমান বিক্রয়ের পরিমাণকে দ্রুতগতিতে বাড়ানোর চেষ্টা করে, তখন এক ধরনের গ্যাপের সৃষ্টি হয়। এ ধরনের গ্যাপকে কৌশলগত পরিকল্পনার গ্যাপ বলে। কৌশলগত পরিকল্পনার গ্যাপের কিছু বৈশিষ্ট্য রয়েছে, তা হলো: এটা প্রত্যাশিত বিক্রয় ও প্রাক্কলিত বিক্রয়ের ব্যবধানগত ফল। বিক্রয় বর্তমান হারের চেয়ে অধিক হারে বিক্রয়ের চেষ্টার ফলে এটি উদ্ভব হয়। নতুন ব্যবসায় উন্নয়ন বা অর্জনের মাধ্যমে এ গ্যাপ পূরণ করা যায়। তাই আমরা বলতে পারি, একটি নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত ভবিষ্যৎ বিক্রয় ও প্রাক্কলনকৃত বর্তমান বিক্রয় পার্থক্যকে কৌশলগত পরিকল্পনার গ্যাপ বলে। কৌশলগত পরিকল্পনার গ্যাপ পূরণ। নতুন নতুন ব্যবসায়িক খাত উন্নয়ন বা অর্জনের মাধ্যমে কোম্পানি কৌশলগত গ্যাপ পূরণের চেষ্টা করে। একটি কোম্পানি কৌশলগত গ্যাপ পূরণ তথা ভবিষ্যৎ প্রত্যাশিত বিক্রয় অর্জনের জন্য নিম্নলিখিত কৌশলগুলো গ্রহণ করে থাকে। কৌশলগুলো হলো: নিবিড় প্রবৃদ্ধি, সমন্বিত প্রবৃদ্ধি এবং বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি। নিবিড় প্রবৃদ্ধিতে থাকে বাজার প্রবেশ কৌশল, বাজার উন্নয়ন কৌশল, পণ্য উন্নয়ন কৌশল, বৈচিত্র্যকরণ কৌশল। বাজার প্রবেশ কৌশল হলো বর্তমান ক্রেতাদের নিকট বর্তমান পণ্যের বিক্রয় বৃদ্ধির মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে বাজার প্রবেশ কৌশল বলে। বর্তমান ক্রেতাদের কাছে পণ্যের বিক্রি বাড়ানোর জন্য কোম্পানি বিভিন্ন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। বাজার উন্নয়ন কৌশল: নতুন বাজারে বা নতুন ক্রেতাদের কাছে কোম্পানির বর্তমান পণ্য বিক্রয়ের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা চালানো হলে তাকে বাজার উন্নয়ন কৌশল বলে। বাজার উন্নয়ন কৌশল হচ্ছে এমন একটি প্রবৃদ্ধি কৌশল যেখানে নতুন বাজারে বিদ্যমান পণ্য নিয়ে প্রবেশ করা হয়। এটি তিনভাবে সম্পাদন করা যায়: প্রথমত, নতুন এলাকায় পণ্য বিক্রয়ের চেষ্টা চালানো; দ্বিতীয়ত, বণ্টন প্রণালী সম্প্রসারণ করা; তৃতীয়ত, বর্তমান এলাকার যেসব ক্রেতা এখনো কোম্পানির পণ্য ক্রয় করে না তাদের নিকট বিক্রয়ের চেষ্টা চালানো। পণ্য উন্নয়ন কৌশল: এক্ষেত্রে কোম্পানি বর্তমান বাজারে প্রচলিত পণ্যে কিছু বৈশিষ্ট্য সংযোজন করে অথবা সম্পূর্ণভাবে নতুন পণ্য উন্নয়ন করে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা গ্রহণ করলে তাকে পণ্য উন্নয়ন কৌশল বলে। পণ্য উন্নয়ন কৌশল হচ্ছে একটি প্রবৃদ্ধি কৌশল যাতে প্রতিষ্ঠানের বর্তমান বাজারের জন্য বর্তমান পণ্যের উন্নয়ন করা হয় বা নতুন পণ্য উন্নয়ন করা হয়। এতে বর্তমান পণ্যের মান, আকার, আকৃতি, ডিজাইন, প্যাকেজ, রং ইত্যাদি উন্নয়ন করা হয়। বৈচিত্র্যকরণ কৌশল:
এ পর্যায়ে নতুন বাজারের জন্য নতুন পণ্য উন্নয়ন করে। কোম্পানির বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টাকে বৈচিত্র্যকরণ কৌশল বলে। অর্থাৎ বৈচিত্র্যকরণ হচ্ছে একটি প্রবৃদ্ধি কৌশল যাতে কোম্পানি নতুন পণ্য নিয়ে বাজারে প্রবেশ করে। সমন্বিত প্রবৃদ্ধি বর্তমান ব্যবসায়ের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যবসায় সম্প্রসারণের মাধ্যমে প্রবৃদ্ধি অর্জনের কৌশলকে সমন্বিত প্রবৃদ্ধি বলে। অর্থাৎ বর্তমান ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত ব্যবসায় উন্নয়ন বা অর্জনের সুযোগ চিহ্নিত করাকে সমন্বিত প্রবৃদ্ধি বলে। সমন্বিত প্রবৃদ্ধি তিনভাবে অর্জন করা যেতে পারে: পশ্চাৎমুখী সমন্বয়, সম্মুখবর্তী সমন্বয়, আনুভূমিক সমন্বয়। পশ্চাৎমুখী সমন্বয় অধিক নিয়ন্ত্রণ ও মুনাফা অর্জনের জন্য কোম্পানি এক বা একাধিক সরবরাহকারীর সঙ্গে একীভূত হলে তাকে পশ্চাৎমুখী সমন্বয় বলে। যেমন প্লাস্টিকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানি প্লাস্টিক উৎপাদনকারীর সঙ্গে যুক্ত হওয়া। সম্মুখবর্তী সমন্বয় এ প্রক্রিয়ায় কোম্পানি পাইকার বা খুচরা ব্যবসায়ীদের সঙ্গে একীভূত হয়ে বিক্রয় কার্য সম্পাদন করে থাকে। যেমন বিক্রয় বৃদ্ধির আশায় বাটা শু কোম্পানি এক বা একাধিক পাইকার বা খুচরা ব্যবসায়ীর সঙ্গে একত্রে কাজ করে থাকে। আনুভূমিক সমন্বয় অধিক মুনাফা ও নিয়ন্ত্রণ অর্জনের জন্য কোম্পানি এক বা একাধিক প্রতিযোগীর ব্যবসায় কিনে নিলে কিংবা তাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ সম্পাদন করলে তাকে আনুভূমিক সমন্বয় বলে। উদাহরণ হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও গ্রিনলেস ব্যাংকের একীভূত হওয়ার কথা উল্লেখ করা যায়। বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কোম্পানির বর্তমান ব্যবসায়ের সঙ্গে সম্পর্কহীন আকর্ষণীয় ব্যবসায় সংযুক্ত করে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টাকে বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি বলে। বর্তমান ব্যবসায়ের সঙ্গে সম্পর্কহীন আকর্ষণীয় ব্যবসায় যুক্ত করার সুযোগ চিহ্নিত করাকে বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি বলে। বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধির ক্ষেত্রে তিনটি কৌশল গৃহীত হয়: কেন্দ্রীভূত বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল, পাশাপাশি বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল, কনগ্লোমারেট বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল। কেন্দ্রীভূত বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল হল কোম্পানির বর্তমান পণ্য সারির সঙ্গে প্রযুক্তিগতভাবে সম্পর্কযুক্ত নতুন পণ্য উন্নয়ন এবং বিভিন্ন ক্রেতা সাধারণের নিকট বিক্রয়ের প্রচেষ্টা গ্রহণকে কেন্দ্রীভূত বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল বলে। যেমন স্কয়ার কোম্পানি ওষুধ সামগ্রী বিক্রয়ের পাশাপাশি খাদ্য সামগ্রী বাজারজাতকরণ করতে পারে। পাশাপাশি বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল যদি কোম্পানি তার বর্তমান পণ্য এবং প্রযুক্তির সঙ্গে সম্পর্কযুক্ত নয় কিন্তু বর্তমান ক্রেতাদের নিকট আবেদনময় এমন কোনো পণ্য তৈরি করে ক্রেতাদের কাছে নতুনভাবে স্থাপন করে তাকে পাশাপাশি বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল বলে। যেমন স্যামসাং কোম্পানি টিভির সঙ্গে সঙ্গে টিভির স্ট্যান্ডও বিক্রি করে থাকে। কনগ্লোমারেট বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল যদি কোম্পানি বর্তমান পণ্য প্রযুক্তি এবং বাজারের সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন লাভজনক যে কোনো ক্ষেত্রে ব্যবসায় সম্প্রসারণ করে তখন তাকে বলা হয় কনগ্লোমারেট বৈচিত্র্যকরণ প্রবৃদ্ধি কৌশল। যেমন বেক্সিমকো কোম্পানি ওষুধ বাজারজাতকরণের পাশাপাশি গার্মেন্টস ব্যবসায়ের সঙ্গে জড়িত। উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি কোম্পানি নতুন নতুন ব্যবসায় খাতের উন্নয়ন বা অর্জনের মাধ্যমে কৌশলগত পরিকল্পনা গ্যাপ পূরণ করে থাকে। বাজারজাতকরণ পরিকল্পনা প্রক্রিয়া ধাপসমূহ: কর্পোরেট ডিভিশন ব্যবসায় একক বা পণ্য স্তরে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনার জন্য বাজারজাতকরণ ব্যবস্থাপককে একটি বাজারজাতকরণ প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এর সঙ্গে পণ্য ব্যবস্থাপককেও পণ্য, ব্র্যান্ড, চ্যানেল অথবা ক্রেতাদলের জন্য বাজারজাতকরণ পরিকল্পনা প্রণয়ন করতে হয়। তাই বাজারজাতকরণ পরিকল্পনা প্রক্রিয়ার জন্য যে সকল উপাদানগুলো রয়েছে তা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আসছে বাজার সুযোগ বিশ্লেষণ। বাজারজাতকরণ পরিকল্পনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ হলো বাজার সুযোগ সুবিধা বিশ্লেষণ করা। কোনো কোম্পানির পক্ষেই বর্তমান পণ্য ও বাজার নিয়ে চিরদিন টিকে থাকা সম্ভব নয়, কারণ জটিল ও পরিবর্তনশীল পরিবেশে ক্রমাগত সুযোগ ও ঝুঁকি সৃষ্টি হচ্ছে। তাই কোম্পানিকে সর্বদাই সতর্কতার সঙ্গে তার ভোক্তা ও পরিবেশকে বিশ্লেষণ করতে হবে যাতে ঝুঁকি পরিহার ও সুযোগের সদ্ব্যবহার করা যায়। আবার বাজারের সব সুযোগই কোনো একটি বিশেষ কোম্পানির জন্য যথার্থ সুযোগ নয়। বাজারজাতকরণ সুযোগ অবশ্যই কোম্পানির উদ্দেশ্য ও সম্পদের সঙ্গে মানানসই হতে হবে। অভীষ্ট বাজার নির্বাচন। একটি বাজারে নানা ধরনের ক্রেতা থাকে যাদের আয়, পেশা, রুচি, বয়স এক নয়।
তাই কোনো কোম্পানির পক্ষে সব ক্রেতাকে একসাথে সন্তুষ্ট করা সম্ভব নয়। একটা কোম্পানি এই অসংখ্য ক্রেতার মধ্যে হতে একটি বা কয়েকটি বিশেষ গ্রুপকে ভালোভাবে সন্তুষ্ট করতে পারে। তাই প্রত্যেকটি কোম্পানিকে তার বাজার ভালোভাবে অনুধাবন করতে হয় এবং এর মধ্যে থেকে এমন অংশগুলো বেছে নিতে হয় যেগুলো সে ভালোভাবে এবং প্রতিযোগিতামূলক অবস্থায় লাভজনকভাবে সেবা প্রদান করতে পারবে। এক্ষেত্রে ৪টি পদক্ষেপ কোম্পানিগুলো নিয়ে থাকে। প্রথমে হচ্ছে চাহিদার পরিমাপ ও পূর্বাভাস। কোনো কোম্পানি সম্ভাব্য পণ্যের চাহিদা পরিমাপের জন্য খুব সতর্কতার সঙ্গে বর্তমান এবং ভবিষ্যৎ চাহিদার পূর্বানুমান করে থাকে। শুধুমাত্র বর্তমান চাহিদা বিশ্লেষণ করলেই চলবে না, বর্তমান চাহিদা অনুমান করার পর ভবিষ্যতে চাহিদা সম্পর্কেও অনুমান করতে হয়। কারণ ভবিষ্যৎ চাহিদার সঠিক পূর্বানুমানের উপরই নির্ভর করে প্রতিষ্ঠানের সাফল্য। দুর্বল পূর্বাভাস অনেক সময় জটিল সমস্যার সৃষ্টি করে। বাজার বিভাজন। চাহিদা পূর্বানুমান অনুকূল হলে কোম্পানিকে বাজারে প্রবেশের সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু পণ্যের বাজারে ক্রেতার বিভিন্ন শ্রেণী, পণ্যের প্রয়োজন ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। পণ্যের বাজারে নানা ধরনের ভোক্তার সমাহার, যেমন কারো কারো আয় বেশি, কেউ বয়সে তরুণ, কেউ বা বৃদ্ধ, কেউ বা পুরনো ফ্যাশন পছন্দ করে, আবার কেউ নতুন ফ্যাশনের প্রতি উৎসাহিত হয়। এভাবে ভোক্তাদের বৈশিষ্ট্যগত পার্থক্যগুলো পণ্য ক্রয় প্রভাব বিস্তার করে। এই বৈশিষ্ট্যগুলোকে অসম জাতীয় বৈশিষ্ট্য বলে। বৃহত্তর বিক্রয় ও বাজার সুবিধা লাভের জন্য অসম জাতীয় এসব বৈশিষ্ট্যের ভিত্তিতে কোনো পণ্যের সমগ্র বাজারকে কতিপয় শ্রেণী বা উপবাজারে বিভক্ত করার প্রক্রিয়াকে বাজার বিভক্তিকরণ বলে বা বাজার বিভাজন বলে। লক্ষ্য বাজার স্থিরকরণ। বাজার বিভাজন করার পর কোম্পানিকে সিদ্ধান্ত নিতে হবে যে বিভাজিত বাজারের কোন অংশে তিনি প্রবেশ করবেন, অর্থাৎ কি পরিমাণ বাজারে তিনি কার্যক্রম পরিচালনা করবেন। এক্ষেত্রে কোম্পানির দক্ষতা, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি নানাবিধ বিষয়ের উপর ভিত্তি করে বাজার অংশে প্রবেশের সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। বাজারে অবস্থান গ্রহণ। কোম্পানি বাজারের কোন অংশে প্রবেশ করবে তা নির্ধারণের পর কিভাবে সেখানে তার অবস্থান সৃষ্টি করা যায় সে বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করবে। পণ্যের অবস্থান বলতে প্রতিযোগী পণ্যের তুলনায় ক্রেতার মনে পণ্যটি কিভাবে স্থান করে নিচ্ছে তাকে বোঝায়। যদি পণ্যটি সম্পর্কে ক্রেতাদের মনে এরূপ ধারণার সৃষ্টি হয় নতুন পণ্যটি বাজারে প্রচলিত পণ্যের চেয়ে ব্যতিক্রম, তবেই উক্ত পণ্য ক্রয়ের জন্য তারা আকৃষ্ট হবেন। একটি পণ্যের অবস্থান হচ্ছে প্রতিযোগী পণ্যের প্রেক্ষিতে পণ্যটি সম্পর্কে ভোক্তার প্রত্যক্ষণ, ইমপ্রেশন এবং আনুভূমিক এক জটিল সেট যা সে মনের মধ্যে ধারণ করে। বাজারজাতকরণ কৌশলগুলোর উন্নয়ন। এ পর্যায়ে বাজারজাতকরণ ব্যবস্থাপককে বিভিন্ন ক্ষেত্রে বাজারজাতকরণ কৌশল উন্নয়ন করতে হয়। এই কৌশলগুলো উন্নয়নের কয়েকটি প্রধান ক্ষেত্র হলো অবস্থান গ্রহণ কৌশল, নতুন পণ্য উন্নয়ন কৌশল, পণ্যের জীবনচক্রের কৌশল, প্রতিযোগী বিশ্লেষণ, বাজারজাতকরণ। বাজারজাতকরণ কর্মসূচি পরিকল্পনা। বাজারজাতকরণ কৌশল নির্ধারণের পর কোম্পানিকে বাজারজাতকরণ ব্যয়, বাজারজাতকরণ মিশ্রণ এবং ব্যয় বন্টনের ব্যাপারে মৌলিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। অর্থাৎ কোম্পানি উদ্দেশ্য অর্জনের জন্য কি পরিমাণ ব্যয় করবে তা নির্ধারণ করতে হয় এবং বাজারজাতকরণ মিশ্রণের হাতিয়ারগুলোর জন্য কি পরিমাণ বাজেট বরাদ্দ দেওয়া হবে এ সকলই পরিকল্পনা করতে হয়। বাজারজাতকরণ প্রচেষ্টা ব্যবস্থাপনা বা বাজারজাতকরণের ব্যবস্থাপনা প্রক্রিয়া। কোম্পানি বাজারজাতকরণ কার্যাবলীকে এমনভাবে ডিজাইন করতে চায় যাতে তার উদ্দেশ্যে সর্বোচ্চটুকু অর্জিত হয়। আসলে বাজারজাতকরণ ব্যবস্থাপনার প্রধান কাজ হলো প্রতিষ্ঠান যাতে অভীষ্ট বাজারে একটি শক্তিশালী প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছতে পারে তার জন্য দক্ষতার সঙ্গে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা। এই বাজারজাতকরণ ব্যবস্থাপনার চারটি কার্যাবলীর মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। কার্যাবলীগুলো হলো বাজারজাতকরণ বিশ্লেষণ, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণ। বাজারজাতকরণ বিশ্লেষণ। বাজারজাতকরণ ব্যবস্থাপনা কার্যাবলী শুরু হয় কোম্পানির অবস্থা বিশ্লেষণের মাধ্যমে। কোম্পানির আকর্ষণীয় সুযোগ গ্রহণ করার জন্য এবং পরিবেশগত বিপত্তিগুলো এড়িয়ে চলার জন্য অবশ্যই তার বাজার ও বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ করবে। কোম্পানি অবশ্যই তাদের সবল ও দুর্বল দিকগুলো বিশ্লেষণ করবে। আরও বিশ্লেষণ করবে তাদের বর্তমান এবং সম্ভাব্য বাজারজাতকরণ আকর্ষণগুলো, যার দ্বারা তাদের সর্বোচ্চ সুযোগটি নির্ধারণ ও গ্রহণ করা যায়। এক্ষেত্রে ব্যবস্থাপনাকে তার পণ্যের বাজারে গুণগত মান, প্রতিযোগিতার অবস্থা এবং বন্টন ব্যবস্থার
তথ্য সন্নিবেশিত করতে হয়। বাজারকরণ পরিকল্পনা প্রণয়ন। কৌশলগত পরিকল্পনার মাধ্যমে কোম্পানি প্রত্যেকটি ব্যবসা এককের জন্য নির্ধারণ করবে তারা কি চায়। বাজারজাতকরণ পরিকল্পনা বাজারজাতকরণ কৌশল নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত, যা একটি কোম্পানির সামগ্রিক কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নে সহজ হয়। প্রত্যেকটি ব্যবসায় পণ্য বা ব্র্যান্ডের জন্য একটি পরিপূর্ণ বাজারজাতকরণ পরিকল্পনা প্রয়োজন। বাজারজাতকরণ বাস্তবায়ন। বাজার বিশ্লেষণ ও পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বাজারজাতকরণ ব্যবস্থাপনার কাজ শুরু হয়, কিন্তু বাস্তবায়নের মাধ্যমেই পরিকল্পনার উদ্দেশ্য অর্জিত হয়। বাস্তবায়নের জন্য কোম্পানির বাজারজাতকরণ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত সব পক্ষকে একযোগে কাজ করতে হবে। বাজারজাতকরণ নিয়ন্ত্রণ। পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে মাঝপথে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, লক্ষ্য অর্জন অনিশ্চিত হয়ে যেতে পারে। এজন্য কোম্পানিকে অবশ্যই নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে হবে। আসলে পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রণ খুবই জরুরি। সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না। সঠিক সময়ে সঠিক কাজ হচ্ছে কিনা তা সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। বাজারজাতকরণ ব্যবস্থাপনায় যে নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু আছে তাকে প্রধানত ৩টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলো হলো বার্ষিক পরিকল্পনা নিয়ন্ত্রণ। যেমন বার্ষিক পরিকল্পনা নিয়ন্ত্রণের উদ্দেশ্য হচ্ছে বার্ষিক পরিকল্পনা যেভাবে নির্ধারিত হয়েছিল সেই অনুযায়ী বিক্রয়ের মুনাফা অন্যান্য লক্ষ্য অর্জিত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া। দ্বিতীয়টা হচ্ছে মুনাফার যোগ্যতা নিয়ন্ত্রণ। অঞ্চল, ক্রেতা, গ্রুপ, চ্যানেল ইত্যাদির ভিত্তিতে যখন মুনাফাকে মূল্যায়ন করা হয় তখন তাকে মুনাফার যোগ্যতা মূল্যায়ন বলে। অর্থাৎ বিভিন্ন পণ্যের মধ্যে কোন পণ্যটি লাভজনক, কোনটি অলাভজনক, বা কোন অঞ্চলে পণ্য বিক্রয় লাভজনক আবার কোন এলাকায় বিক্রয় করা অলাভজনক, এগুলো মুনাফা বিশ্লেষণের মাধ্যমে বের করা যায় এবং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় কোন পণ্যটি কোম্পানির কাছে গুরুত্বপূর্ণ এবং কোনটি দুর্বল পণ্য। কৌশলগত নিয়ন্ত্রণ। পৃথিবী যেমন পরিবর্তনশীল তেমনি পরিবর্তনশীল বাজারজাতকরণ কৌশল। তাই পরিবর্তিত অবস্থায় খাপ খাওয়ানোর জন্য ব্যবহৃত কৌশলটি পুনঃমূল্যায়নের প্রয়োজন হয়, আর এজন্য দরকার বাজারজাতকরণ নিরীক্ষা। এই নিরীক্ষার সাহায্যে কোম্পানির সার্বিক অবস্থা মূল্যায়ন করে পরিবর্তিত অবস্থা মোকাবেলা করা হলে তাকে কৌশলগত নিয়ন্ত্রণ বলে। বাজারজাতকরণ পরিকল্পনা বাস্তবায়নের ব্যর্থতার কারণ ও প্রতিকার। আমরা জানি পরিকল্পনা হচ্ছে সফল বাজারজাতকরণের প্রথম স্তর। যদি একটি পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া ব্যর্থ হয় তবে একটি ভালো কৌশলগত পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। অনেক বাজারজাতকরণকারী মনে করে একটি ভালো কৌশলগত পরিকল্পনার তুলনায় একটি সঠিক বাস্তবায়ন প্রণালীর গুরুত্ব অনেক বেশি। প্রতিষ্ঠানের সব পরিকল্পনা বাস্তবায়ন একটি দুরূহ ব্যাপার। অনেক সময় বাজারজাতকরণকারীরা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিরাজমান সমস্যা চিহ্নিত করতে পারে না, ফলে পরিকল্পনাটি ব্যর্থতায় পর্যবসিত হয়। তবে পরিকল্পনা বাস্তবায়নে নিম্নলিখিত বিষয়গুলো ব্যর্থতার কারণ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। যেমন প্রথমে আছে সম্পর্কহীন পরিকল্পনা। সম্পর্কহীন পরিকল্পনা হচ্ছে উচ্চ স্তরের নির্বাহীরা প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা সহ সব ধরনের পরিকল্পনা প্রণয়ন করে থাকে। এসব পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করে নিম্ন স্তরের শ্রমিক ও কর্মচারীদের উপর। প্রকৃতপক্ষে এই দুই স্তরের মধ্যে পারস্পরিক সমঝোতার খুব অভাব দেখা দেয়, কারণ নির্বাহী ব্যবস্থাপকরা তাদের সিদ্ধান্তগুলো কর্মচারীর উপর চাপিয়ে দেয়। নির্বাহীরা সাধারণত প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যাপক পরিকল্পনায় হাত দেয়। এক্ষেত্রে তারা কর্মচারীদের বিরাজমান সমস্যা বিবেচনা করে না বা এই সমস্যাগুলোর কোনো সমাধানও তৈরি করে না। অবশেষে পরিকল্পনাটি সম্পর্কহীন ও অবাস্তব পরিকল্পনায় রূপ নেয়। ব্যাপক ও বিস্তৃত পরিকল্পনার ক্ষেত্রে একটি বিভাগকে অন্যান্য বিভাগের সুযোগ সুবিধা বিবেচনা করতে হয়, অথচ অল্প শিক্ষিত অশিক্ষিত কর্মচারীরা এই সমস্যাগুলো বুঝতে পারে না। এছাড়া একটি বিরাট পরিকল্পনার সব দিক বোঝা তাদের পক্ষে অসম্ভব, ফলে কিছু কাজ তাদের কাছে অমূলক মনে হয়। এতে পরিকল্পনা বাস্তবায়নে তাদের কর্মস্পৃহা হ্রাস পায়। বাজারজাতকরণ পরিকল্পনা বাস্তবায়নে এই সমস্যাটির প্রতি লক্ষ্য রেখে বর্তমানে অনেক কোম্পানি বাজারজাতকরণ ব্যবস্থাপকদের দ্বারা পরিকল্পনা প্রণয়ন করছে, আবার পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের কাছেও তা ব্যাখ্যা করছে। এরপরে আসছে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী উদ্দেশ্যের টানাপোড়েন। ব্যবসায়ের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হচ্ছে ব্যবসায় টিকে থাকা, অপরদিকে ব্যবসায়ের স্বল্পমেয়াদী উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা।
কিন্তু এ দুটি উদ্দেশ্যেই পরস্পর বিরোধী। কারণ ব্যবসায় টিকে থাকতে হলে পণ্যটির গুণগত মান উন্নয়ন খুবই আবশ্যক। যদি পণ্যের গুণগত মান উন্নয়ন করা হয় তবে পণ্যটির উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। পণ্যটির উৎপাদন খরচ বৃদ্ধি পেলে পণ্যটির মুনাফা হ্রাস পাবে। আবার কোম্পানি তার পরিকল্পনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ফলাফলও বিবেচনা করে, কিন্তু প্রতিষ্ঠান নির্বাহীদের দক্ষতা স্বল্পমেয়াদী মুনাফার মাধ্যমে নির্ধারণ করা হয়। এতে নির্বাহীরা স্বল্পমেয়াদী কার্যক্রমে বেশি গুরুত্ব দেয়। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী উদ্দেশ্যে সমন্বয়ে একটা ঘাটতি দেখা দেয়। বর্তমানে অনেক কোম্পানি ব্যবস্থাপকদের দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী কাজকে মূল্যায়ন করে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী উদ্দেশ্যের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা চালাচ্ছে। তৃতীয়ত, পরিবর্তনের প্রতি স্বাভাবিক বাধা। প্রতিষ্ঠানের বাস্তবায়ন প্রক্রিয়া তার স্বাভাবিক গতিতে চলতে থাকে। এ অবস্থায় যদি পরিকল্পনার কিছুটা পরিবর্তনের প্রয়োজন হবে তবে বাস্তবায়নেও পরিবর্তন আবশ্যক। পরিবর্তনের পরিমাণ যত বেশি হবে বাস্তবায়নের ক্ষেত্রে তত বেশি সমস্যা দেখা দেবে। এসব সমস্যা বাস্তবায়নের প্রক্রিয়ার সঙ্গে সুসমন্বয় করা না গেলে পরিকল্পনা বাস্তবায়ন অনেকটা কঠিন হয়ে যাবে। এ সমস্যা সমাধানের জন্য যখনই কোনো প্রচলিত পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন আনা হয় তখনই পুরো বাজারজাত কার্যক্রমকে নতুনভাবে ঢেলে সাজানো হয়। নির্দিষ্ট বাস্তবায়ন পরিকল্পনা অভাব। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় নির্বাহীরা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিকল্পনা গ্রহণ করে এবং কর্মচারীরা তা জানার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয়, কিন্তু কর্মচারীরা এর জন্য কোনো বাস্তবায়ন নীতিমালা অনুসরণ করে না। অর্থাৎ পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তারা একটি নির্দিষ্ট কাজের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো কোনো পরিকল্পনার মধ্যে বিবেচনা করে না, ফলে পরিকল্পনা বাস্তবায়নে সমস্যা দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য পরিকল্পনা প্রণয়নের সঙ্গে সঙ্গে তা বাস্তবায়নের পরিকল্পনাও করতে হবে, অর্থাৎ কে করবে, কখন করবে, কিভাবে করবে ইত্যাদি বিষয় সুনির্দিষ্ট করে দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আজকে এখানে আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ